নতুন একটি সকাল, মধ্যপ্রাচ্যে সূচনা হলো এক ইতিহাসের। প্রায় ৫৪ বছরের পারিবারিক শাসনের অবসান ঘটল সিরিয়ায়। ২০০০ সালে হাফিজ আল আসাদের মৃত্যুতে অবসান হয় সিরিয়ায় তার ৩ দশকের শাসন। ওই বছরই জুলাই মাসে প্রেসিডেন্টের ক্ষমতায় আসেন তার ছেলে বাশার আল আসাদ। ১৯৬৫ সালে জন্ম নেয়া বাশারের বয়স তখন মাত্র ৩৪ বছর। তাকে প্রেসিডেন্ট করার জন্য ৪০ বছরের বয়সসীমা শিথিল করা হয়েছিল। যদিও রাজনীতি থেকে দূরে থাকতে বাশার আল আসাদ ডাক্তার হিসেবেই তার ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন। ১৯৯২ সালে পড়ালেখা করতে আসেন লন্ডনের ওয়েস্টার্ন আই হসপিটালে। কিন্তু জীবনের গতিপথ পাল্টে যায় বড় ভাইয়ের মৃত্যুর পর। ক্ষমতার মসনদে বসেন বাশার। নানা কারণে ২০১১ সালের আরব বসন্তে বাশার আল আসাদের দমননীতি গৃহযুদ্ধের সূচনা ঘটায়। যদিও বিভিন্ন সময়ে ইরান, রাশিয়া ও হিজবুল্লাহর সমর্থনে আসাদ সরকার তার হারানো এলাকা পুনরুদ্ধার করেছিল। আরব বসন্ত বা যেটা আমরা বলি, তখনও কিন্তু এই ইয়েটা শুরু হয়েছিল সিরিয়াতে, এবং দীর্ঘদিন উনি টিকে রয়েছিলেন। এবং টিকার পিছনে অনেকগুলো কারণ ছিল, কারণ রাশিয়া, ইরান এরকম কয়েকটা বৃহৎ শক্তি আসাদের পিছনে ছিল। এবং পাশাপাশি যে আসাদ বিরোধী যে জোটটা ছিল, সেই জোট ওয়েস্টার্ন কান্ট্রি থেকে এক ধরনের সাপোর্ট বা এক ধরনের সহযোগিতা বা এক ধরনের এই যে একদিকে উইকনেস আর একদিকে স্ট্রংনেস, এবং সেজন্য যেটা গত সপ্তাহেও যেটা মনে হয়েছিল যে আসাদকে সরানোটা আসলে সম্ভব হবে না, কিন্তু উনি শেষ পর্যন্ত বাধ্য হয়েই পালাতে হয়েছে। দেশজুড়ে সহিংসতা দ্রুত গতিতে বাড়তে থাকে। ১৪ বছরের টানা গৃহযুদ্ধে ৫ লাখেরও বেশি মানুষ প্রাণ হারান। প্রায় ১,২০,০০,০০০ মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হন। গত ৮ ডিসেম্বর বিদ্রোহীদের তুপের মুখে দেশটির রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে বাঁচেন স্বৈরাচারী আসাদ। হাফ ছেড়ে বাঁচেন সাধারণ মানুষ। Every family, in Syria is being, is injured. Every single family. You'll see, every family, they got, somebody in prison. Could you imagine somebody, 43 years, in the prison? And some people, they are not from the same country as well. They've been imprisoned, is for 40 years, since 1980. He killed, is more than 1-2 millions. And until now, the prison, they couldn't, open or find all of them, subhanallah. So we are happy. At the same time, we are very sad about those people who lost their life. হাজার হাজার বিরোধী ও ভিন্ন মতানুসারীদের খুন, ফাঁসিসহ কারাগারটিকে টর্চার সেল হিসেবে ব্যবহার করতেন ক্ষমতাচ্যুত আসাদ। রাজনৈতিক স্বার্থে সেখানে বছরের পর বছর আটক ছিলেন অগণিত মানুষ। আসাদের কসাইখানা হিসেবে পরিচিত ছিল দামেস্কের কুখ্যাত সেদনায়া কারাগার। মুক্তিকামী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম দেশটি দখলের পর খুলে দেয় কারাগারের প্রধান ফটক। বেরিয়ে আসতে থাকেন অন্ধকারে থাকা একের পর এক বন্দী। এতদিন যে কারাগারের দেয়ালে দেয়ালে লেখা ছিল অকথ্য নির্যাতন আর নির্মমতার ইতিহাস, সেখানেই রচিত হল মুক্ত সিরিয়ার রূপকথা। My son, son-in-law and my sisters have been detained for 10 years and we do not know anything. We urge the prison guards that were here come back and they tell us how we can get the detainees out. We cannot confirm the presence of more detainees. We are doing what we can through the help of search dogs, available tools and previous detainees. মক্কা মদিনার পর মুসলমানদের তৃতীয় তীর্থস্থান হিসেবে ধরা হয় সিরিয়াকে। ইসলামী স্কলাররা বলছেন, হাদিস অনুযায়ী এ অঞ্চলে মাহদির আগমন, দাজ্জালের আগমন ও হত্যা, ঈসা আলাইসাল্লামের আবির্ভাব, শাসনকাল সহ অনেক গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণও বলছেন। আল্লাহ রসুল বলেছেন যে যত শহর দুনিয়াতে রয়েছে এর মধ্যে দামেস্ক এবং এই যে এরিয়াটা হচ্ছে সিরিয়ার শামের সবচাইতে উত্তম এবং ইম্পর্টেন্ট একটি স্থান। ঈসা আলাইহিসসালাম কিন্তু সিরিয়ার দামেস্কে মিনারাতুল বায়দায়ে তিনি আসমান থেকে ফিরিস্তার কাঁধে ভরে অবতরণ করবে এবং এখান থেকে দাজ্জালকে প্রতিরোধ এবং শেষ পর্যন্ত হত্যার প্ল্যান এবং যুদ্ধ আরম্ভ হবে। এই দিক দিয়া সীমাহীন গুরুত্বের অধিকারী সিরিয়া বা শাম এরিয়া মুসলমানের জন্য। সিরিয়ার অধিকৃত গোলান মালভূমি দখলের পর এবার হারমোন পার্বত্য অঞ্চল দখলে নিয়েছে ইসরায়েল বাহিনী। এর মধ্য দিয়ে বাফার জোন পুরোটা দখলে নেয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল ইসরায়েল। দখলদার বাহিনীর এসব পদক্ষেপ সিরিয়াকে নতুন করে সংকটে ফেলবে এবং পুরো মধ্যপ্রাচ্যকেই অস্থিতিশীল করে তুলতে পারে। ক্ষমতা বা যে জনপ্রিয়তা নিয়ে তারা দখল করেছে,
বা যারা দখল করিয়েছেন, আমার মনে হয় লং রানে তারা সেটা সাস্টেইন করতে পারবে না। ওয়েস্টার্নদের সাথে কিন্তু তাদের ভালো সম্পর্ক নাই, অর্থাৎ প্রেক্ষাপট অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে তাদেরকে সমর্থন করা হয়েছে, এবং যখনই ওয়েস্টার্ন কান্ট্রি দেখবে যে তাদের কোনো স্বার্থের আঘাত আসবে তখনই কিন্তু সমর্থনটা উড্ড করে নিবে, এবং উড্ড করে নিলে পরে দেখা যাবে সবাই মিলিয়েই তাদেরকে মাইরা এখান থেকে সরাই দিতেছে। সিরিয়ার যুদ্ধে ইসরায়েল, মার্কিন ও তাহরির আল শামের লক্ষ্য যে এক ছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই তাদের মধ্যে কৌশলগত পারস্পরিক সমঝোতা ও সহায়তা থাকাটা খুবই স্বাভাবিক। তবে সিরিয়ার ভবিষ্যতে কি হবে তা সময়ই বলে দেবে।